নমস্কার ম্যাডাম, আমি অনন্যা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে বলছি আজকের দিনে আমাদের শব্দভাণ্ডারে কয়েকটা শব্দ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সময় পরিপূরক, যেমন ধরুন পরিবর্তন, আন্দোলন অথবা অনুপ্রেরণা। এই শব্দগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে একেবারে সমর্থক। রাজনৈতিক এবং প্রশাসনিক পরিবর্তন তো ওনার হাত ধরে বাঙালি দেখেছে। আজকে আমি বলছি বাঙালির নিত্য জীবনের অর্থাৎ জীবনশৈলী, লাইফস্টাইলের পরিবর্তন। অর্থাৎ বাঙালির একটা তো কথা আছে যে বাঙালি এক্সারসাইজ বিমুখ, পরিশ্রম বিমুখ। সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এত পরিশ্রম করেন, এরকম ফিট কি করে হয়? মানে ফিট হয় তো হিট হয়। তুমিও তো ফিট, একেবারে আমাকে ফিট করো। মানে আপনি কিভাবে এত ফিট থাকেন ম্যাডাম? মানে এটা তো এই আমি ফিট কিনা আমি জানি না, বাট আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে, আমি মনে করি আমার কবিতাতেও লেখা আছে, অনেকে কবিতা আমার হাতের সামনেই আছে, যে আমি যখন হাঁটি আমার মাথা হাঁটি, আর আমি যদি না হাঁটি আমার একটু ইরিটেশন হয়। হাঁটলে আমার মনটা শান্ত থাকে, আমার হৃদয়ের দরজাটা খোলা থাকে। হাঁটলে আমি পরিশ্রম বেশি করতে পারি, হাঁটলে আমি কি বলবো, অনেক বেশি মনে রাখতে পারি। এবং হাঁটতে হাঁটতেই আমি কিন্তু যত কাজ করার করি, ফাইল সই করা থেকে শুরু করে, ফাইল দেখা থেকে শুরু করে, কোশ্চেন রিপ্লাই থেকে শুরু করে, লেখা থেকে শুরু করে, গান থেকে শুরু করে সব কিছু আমি হাঁটতে হাঁটতেই করি। সেই হাঁটাটা কতটা হয়? 40 না 42 কিলোমিটার? কিলোমিটার এটা এক এক দিনে এক এক রকম। যেমন আজকে আপনার এখানে এখন 2 ঘন্টা সময় যাবে, তাই 2 ঘন্টা তো আমার নষ্ট হলো। সুতরাং এই 2 ঘন্টায় আমি হয়তো আরও 10 কিলোমিটার করে ফেলতে পারতাম। তো যাই হোক, আমি এখনও পর্যন্ত আজকে 28,000 স্টেপস করে এসেছি, কিন্তু 12,000 স্টেপস ভাবছি গিয়ে করবো, বাড়ি গিয়ে করবো। মানে আপনার সারাদিনই পদযাত্রা? পদযাত্রা না, হাঁটা যাত্রা। শিবাজি প্রতিম বসু, নমস্কার ম্যাডাম। আপনাদের দেখলেই তো ভয় হয়, কি না কি কোয়েশ্চেন করবেন ভগবান জানে। না, আমাদের ছাত্র জীবনটাই গেছে আপনাকে দেখতে দেখতে, যে আপনি তখন একদম যাকে বলে সুভাষ মুখোপাধ্যায় আপনাকে বলেছিলেন অগ্নিকন্যা। তো আপনাকে তো আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সারা বাংলা জুড়ে, ভারতবর্ষের বিশেষ করে বাংলার নানা জায়গায় যেভাবে দেখেছি, দেখতে দেখতে আপনার একটা ইমেজ রয়েছিল অগ্নিকন্যা, যেটা সিঙ্গুর নন্দীগ্রাম হয়ে এমন একটা ফাইনাল জেনিথে পৌঁছে গেছিল, যেটাতে আপনার একটা ওই মানুষে সবাই শি ইজ আ স্ট্রিট ফাইটার, বা আপনি একজন অগ্নিকন্যা। এখান থেকে যদি নিমেষে 2024-এ আসি, যে কথাটা একটু আগে বিশ্ব আমাদের বন্ধু বারবার বলছিলেন, যে নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন। দেখুন ম্যাডাম, আমরা তখন ছাত্র জীবনে ইউনিভার্সিটিতে পড়ছি, 83-84 আন্দোলন আমরা দেখেছি। পাশেই আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি পড়তাম, তখন কি হয়েছিল মেডিকেল কলেজে আমরা জানি। তখন যে ডাক্তারি আন্দোলনের যে জুনিয়র আন্দোলন, তাদের যেভাবে ট্রিট করা হয়েছিল, আপনার উল্টো দিকে যদি তাকে পাশে রাখি, আমি দেখলাম যে এই রকম সংলাপী, যে সংলাপে বিশ্বাস করেন, এত সংযত, এত স্থিতধী, আপনার এই যে একটা, আমার বলবো একটা মেটামরফোসিস, একটা রূপান্তর, ওই অগ্নিকন্যা থেকে এই রকম একটা সুদক্ষ সংলাপী, এই রকম যিনি সমস্তটা সামলে নিলেন, এটা ঘটলো কি করে? একজন রাজনীতি বিজ্ঞানের সামান্য পড়ুয়া হিসেবে আমার এইটুকু। দেখুন, আমি সবসময় বলি, কাজ করতে গেলে যেমন রাফ অ্যান্ড টাফ হতে হবে, তেমনি কাজ করতে গেলে অনেক সময় হিউম্যানিটি অর্থাৎ মানবিকতাকেও আপনার, যদি আমার রাফ অ্যান্ড টাফটা যদি আমার বাদিক হয়, আমার ডান দিকটা মানবিক। আমি মনে করি, আপনাদের কাছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমার সব ঘটনা সবাই জানে না, হয়তো কোথাও লিপিবদ্ধ নেই। এখনকার ইয়াং জেনারেশন তো জানতেই পারে না। যদি কখনো সুযোগ পাই করে দেবো লিপিবদ্ধ, সুযোগ টাইম পাই না বলে। দেখুন, আমি যখন রেলে চাকরি করতাম, আমার বেশ মনে আছে, আমার কাছে একটা ফাইল এলো। ফাইলটা হচ্ছে, একটি ছেলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার মাত্র 26 বছর বয়স, কিন্তু তার সুগার ছিল। আমার কাছে ফাইলটা এসছে এই কারণে যে সে ডায়াবেটিক বলে তাকে চাকরি দেওয়া যাবে না। আমি তখন আমার অফিসারদের ডাকলাম, ডেকে বললাম, শুনুন, আপনারা তো ওয়ান সাইডেড শুনছেন, আর মনে রাখবেন, আমি যখন আপনাদের সাথে বসে আছি, আদার সাইডকে আমি রিপ্রেজেন্ট করছি। আমি তখন বললাম, ও চাকরি পাবে, ডায়াবেটিক ইজ নাথিং রং,
একটা মানুষের রোগ হয়েছে, রোগ সেরে যাবে, তাই বলে একটা ছেলে চাকরি পাবে না শুধুমাত্র তার সুগার আছে বলে? এটা কখনো জাস্টিফিকেশন হতে পারে? কখনো হতে পারে না। সুতরাং সবসময় মনে রাখতে হবে, আমায় দেখতে হবে ওরা ছোটরা কখনো কখনো ভালো কাজও করে, আবার কখনো কখনো ওদের ইগোটাও কাজ করে, কখনো কখনো ওরা প্রাণবন্ত, কখনো কখনো ওদের অফুরন্ত উদ্দাম। তা বাঁধটা তো কাউকে না কাউকে ভাঙতে হবে। তা বাঁধ যদি ভাঙতে হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ভাঙুন, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম ও কৌতুক, শুকনো গাঙে আসুক। আমি ভাঙনেরও জয়গান না বলে যৌবনের জয়গান গাও, যৌবনের জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, তাই মনে করে ওদের ধৈর্য ধরে শুনছিলাম। গর্গ চট্টোপাধ্যায়, আসি। নারী ক্ষমতায়নে বিশ্বজুড়ে নারী প্রতি শিশুর জন্মহার একটা খুব গুরুত্বপূর্ণ সূচক, এবং বাংলা সেক্ষেত্রে নারী প্রতি শিশুর জন্মহার এতটা কমে গেছে, তার ফলে আসলে আমরা অনেকটাই এগিয়ে। 1971-এ শেষ ডিলিমিটেশন হয়েছিল, এবং তারপরে ইন্দিরা গান্ধী এবং তারপরে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বকালে কিন্তু ডিলিমিটেশন যে হওয়ার সময়টা এসেছিল তারা কিন্তু পরবর্তী 25 বছর পিছিয়ে দেয়, যে এখন নয়। কারণ এর ফলে নবতম যে জনসংখ্যা সেটা যদি আসন পুনর্বিন্যাস ঘটে সারা ভারত জুড়ে লোকসভায়, তাহলে আসলে যারা এই পপুলেশন কন্ট্রোল করতে পেরেছে তাদের উপর কোপ পড়বে, আর যারা পপুলেশন কন্ট্রোল করতে পারেনি তারা যেন উৎসাহিত হবে, তাদের ক্ষমতা বেড়ে যাবে এক অর্থে অংশীদারিত্বে আমাদের লোকসভায়। 2026-এ ডিলিমিটেশন ডিউ হয়ে গেছে, এবং আমরা এখনো পর্যন্ত যা দেখছি কেন্দ্রের যে শাসক দল বিজেপি তারা ডিলিমিটেশন করতে খুব আগ্রহী, এমনকি তারা মহিলা বিলের সঙ্গে এটাকে জুড়ে দিয়েছে এক অর্থে। এমনকি যে বিল্ডিংটা তৈরি করেছে তাতে 1000 সিট একদম 543-এর জায়গায়। তাহলে আমরা এই ডিলিমিটেশন হলে নারী ক্ষমতায়নে আমরা এগিয়ে, তার ফলে আমরা 2026 পরে কেন্দ্রীয় নীতি, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে আমাদের অংশীদারিত্ব এবং ভয়েস কমে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমি আপনার কাছে জানতে চাই যে আমরা তারা এটা আটকাবো কিভাবে? এটা তো আটকাতেই হবে। ধন্যবাদ। না, কোয়েশ্চেনটা খুব একটু ট্রিকি আছে, সবটা উত্তর অনেক সময় লাগবে। আমি মনে করি না যে যেটা ইয়ারটা আপনি বললেন সেই ইয়ারে ডিলিমিটেশন লাস্ট হয়েছিল। আমার যতটা মনে পড়ে, কারণ আমি আন্দোলনটাই ছিলাম, আমার একটা আন্দোলন করতে হয়েছিল, এটা 2006-07 ওই সময় মনে হয় লাস্ট হয়েছিল। তার কারণ আমি দুর্গাপুর আর শিলিগুড়িতে দুটো আন্দোলন করেছিলাম, থাকার জায়গা পাইনি। তাই ডিলিমিটেশন ইজ নট এ ম্যাটার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হাতেই তো উইমেন এম্পাওয়ারমেন্ট আছে। এর জন্য আপনাকে স্বর্গ খুঁজে বেড়াতে হবে কেন? স্বর্গ তো আপনার হাতের মুঠোয় আছে। দেখুন, আমাদের রাজনৈতিক দল যেটা বলে সেটা করে। আমরা ভোট আসলেই বলি 33% রিজার্ভেশন অন উইমেন আমরা চাই পার্লামেন্টে, কিন্তু ভোটের সময় নমিনেশন দিই না। এবং নমিনেশনটা যখন উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য দিই আমরা, তখন হারা সিটগুলো দেখে দিই। কিন্তু আমাদের পার্টি একমাত্র পার্টি যেটা আমি গর্বের সাথে বলতে পারি, আমাদের 33% রিজার্ভেশনকে সমর্থন করে আমাদের আজকে কিন্তু 38% ইলেক্টেড মেম্বার আছে। এটা করতে জানতে হয়, শিখতে হয়। এখানকার 50% মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত মেয়েদের। কাজেই আমি ভাই বোন উভয় সম্প্রদায়কে মনে করি একসাথে না কাজ করলে কিছু করতে পারে না। উইমেন এম্পাওয়ারমেন্টে যেমন করতে হবে, ইয়াং জেনারেশনকে ট্যালেন্ট পুলকেও কাজে লাগাতে হবে।